সংস্কারের আকাঙ্ক্ষা যেভাবে জনগণের ভেতরে তৈরি হয়েছে তার পথকে প্রসারিত করা এখানে তাদের দায়িত্ব এবং একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সেটা তার দায়িত্ব। ফলে বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটাকে আসলে বর্তমান সরকারের যে দায়িত্ব সেটা হিসাবে আমরা দেখি এবং সেই জায়গায় আমরা মনে করি যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে, চারিদিকে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কাটবে না। আজকে আমরা এখানে যখন একত্রিত হয়েছি, আমরা ইতিমধ্যেই সালাম ভাইয়ের সম্পর্কে শুনেছি এবং আমাদের আজকের যে লড়াই, আজকে বাংলাদেশে যে লড়াই চলমান, সেই লড়াইয়ে সালাম ভাইয়ের যে গুরুত্বপূর্ণ অবদান সেটাকে আমরা স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা মনে করি যে সালাম ভাইয়ের যে পথ, সেই পথেই বাংলাদেশের জনগণের একটা নতুন স্বপ্ন, বাংলাদেশের জনগণের ভেতরে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা কায়েম হতে পারে। আমরা দেখেছি যে এই সম্প্রতি 24-এর গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশে জনগণের ভেতরে আগের যে বাংলাদেশের জনগণ বহুদিন থেকে এখানে আসলে একটা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছেন, এখানকার একটা সংস্কার চাচ্ছেন, এখানে একটা ব্যবস্থা চাচ্ছেন যে ব্যবস্থাটা জনগণের স্বার্থ রক্ষা করে। এই স্বার্থ রক্ষার প্রশ্নটা বারবার নানানভাবে নানান আন্দোলনের ভেতর দিয়ে এসেছে এবং সেটা বর্তমানে একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের চাওয়ায় পরিণত হয়েছে। এই জনগণের চাওয়াটা আসলে কিভাবে হবে এবং কিভাবে আসলে বাংলাদেশের রাজনৈতিক যে সংকটের জায়গা বহুদিন থেকে আমরা দেখছি যে বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা কিংবা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা সেটা পর্যন্ত ঠিকমতো তৈরি হয় নাই এত বছরে, সেগুলোর কিভাবে সমাধান হবে সেই সমস্ত জায়গায় আমাদের মনোযোগ আমরা নিবদ্ধ করতে চাই। এবং আমরা এটা বারবার দেখেছি যে বাংলাদেশে বহুবার আমাদের নানানভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য নানা ধরনের সমস্যার সমাধান এসেছে। তত্ত্বাবধায়ক সরকার এরকম একটা সমাধান ছিল, যেই সমাধানের ভেতর দিয়ে বাংলাদেশ একটা নির্দিষ্ট কয়েকটি নির্বাচন দেখেছে। কিন্তু অচিরেই আমরা দেখেছি যে ক্ষমতা কাঠামোর যে সামগ্রিক অগণতান্ত্রিক ব্যবস্থা এখানকে চলেছে, এখানে সাংবিধানিকভাবে যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে তা বাংলাদেশকে একটা আবারও এমন একটা স্বৈরাচারী এবং সর্বশেষ আমরা দেখলাম এটাকে একটা ফ্যাসিবাদী জায়গায় রূপান্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেইখান থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই তাহলে এই শাসন ব্যবস্থার একটা খোল নলচে বদলে ফেলা দরকার। সেই বদলে ফেলার কাজটা আমরা মনে করি যে এখানকার জনগণেরই আসলে কাজ এবং এই অভ্যুত্থানও আসলে জনগণের শক্তির প্রকাশ। ফলে জনগণের জায়গা থেকেই এই সমস্যার সমাধান করতে হবে। আজকে যে সমস্ত জায়গা হাজির হয়েছে বাংলাদেশের জনগণের সামনে, তার সমস্ত কিছুর যে সমাধান সেটা জনগণের কাছেই যেতে হবে, জনগণের কাছেই বারবার ফিরে যেতে হবে এবং জনগণের শক্তি গড়ে তুলে এটা সমাধান করতে হবে। আজকে বাংলাদেশের যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে অভ্যুত্থান পরবর্তীকালে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া, কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটা একটা নির্দিষ্ট বাস্তবতায় তৈরি হয়েছে যেখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তী সরকার সেটা তার হাতে আরও কিছু কাজ আছে। যেমন যে বিরাট হত্যাকাণ্ড ঘটেছে জুলাই আগস্টে এবং তার আগে বহুদিন ধরে এখানে নির্বিচারে, তার বিচার করা তার একটা দায়িত্ব। একইভাবে এখানে যে ধরনের সংস্কারের আকাঙ্ক্ষা, যেটা প্রথমেই উল্লেখ করলাম, সেই সংস্কারের আকাঙ্ক্ষা যেভাবে জনগণের ভেতরে তৈরি হয়েছে তার পথকে প্রসারিত করা এখানে তাদের দায়িত্ব এবং একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সেটা তার দায়িত্ব। ফলে বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটাকে আসলে বর্তমান সরকারের যে দায়িত্ব সেটা হিসাবে আমরা দেখি এবং সেই জায়গায় আমরা মনে করি যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে, চারিদিকে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কাটবে না। ফলে বাংলাদেশের একটা নতুন যাত্রার জন্য এটা খুবই জরুরি এবং অবিলম্বে আমরা এইটার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাই। এবং আরেকটা কথা যেটা আমরা বললেই শেষ করব, যে বাংলাদেশে যদি এই সাংবিধানিক সংস্কারের প্রশ্নটিকে স্থায়ী করতে হয় তাহলে সেটাও জনগণের ম্যান্ডেট নিয়ে করা উচিত এবং সেক্ষেত্রে সাংবিধানিক সংস্কারের জন্য আমরা আগামী নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আকারে করতে চাই, যাতে করে এই পরিবর্তনগুলো স্থায়ী হয়, জনগণের রায়ের উপরে ভিত্তি করে হয়। সেটা নিয়ে আজকে আমরা এই আলোচনা করছি। আপনাদের সকলকে এই আলোচনায়
যোগ দেওয়ার জন্য এবং সম্মানিত আলোচকদের এটাকে একটা গুরুত্বপূর্ণ অর্থবহ আলোচনায় পরিণত করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অতীতে সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি
এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই,